হ্যালো স্টুডেন্টস, টার্গেট 89 এর ইতিহাসের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে থেকে ক্লাস 10 এর লাইভ ক্লাস শুরু করতে চলেছি, তো তোমরা কিন্তু সবাই তাড়াতাড়ি করে লাইভ ক্লাসে জয়েন করে যাও। আমরা আজকে যে টপিকটা পড়া শুরু করব বা যে চ্যাপ্টারটা পড়া শুরু করব সেটা হলো ইতিহাসের ধারণা বা কনসেপ্ট অফ হিস্ট্রি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টার এবং ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যে প্রথম চ্যাপ্টারগুলো আমরা দেখেছি তার থেকে এই চ্যাপ্টারের পার্থক্য হলো এই যে এই প্রথম চ্যাপ্টার বা ইতিহাসের ধারণা থেকে ক্লাস 10 এ কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে আমরা প্রথম থেকেই কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে কনসেপ্টটা খুব ভালো করে বুঝবার চেষ্টা করব, যাতে করে আমাদের সারা বছর ধরে যে সিলেবাসটা পড়বো সেটা বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে চলো শুরু করে দিই আমাদের ফার্স্ট চ্যাপ্টারে এই আজকের লাইভ ক্লাস। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের যেহেতু পুরো বছর ধরে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, টেস্ট পরীক্ষা হবে, কিন্তু তাও আমাদের মূল ফোকাস থাকবে আমাদের মাধ্যমিকের ওপরে। তাই জন্য বছরের প্রথম দিন থেকে আমরা মূলত মাধ্যমিককে টার্গেট করেই আমাদের প্রিপারেশনটা কিন্তু শুরু করব। তো আমি শুরুতেই, যেহেতু ফার্স্ট সামেটিভ পরীক্ষা আমাদের 2-3 মাস বাদেই হবে, তাই জন্য আমি ফার্স্ট সামেটিভে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু বলে দিই। ওকে, ফার্স্ট সামেটিভে এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের এমসিকিউ প্রশ্ন আসে, অর্থাৎ যেখানে তোমাদের একটা প্রশ্নের জন্য 4টে করে অপশন দেওয়া হয় এবং তোমাদের 4টে অপশন থেকে যেটা সঠিক উত্তর সেটাকে সিলেক্ট করে লিখতে হয়। ওকে, নেক্সট আসে 1 মার্কসের আরো এক ধরনের প্রশ্ন, যেখান থেকে আমাদের আসতে পারে সত্য মিথ্যা বা ভুল ঠিক, অর্থাৎ ট্রু ফলস একটা ধরনের প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে আমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে যেখান থেকে আমাদের একটি কথায় বা একটি বাক্যে উত্তর দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ ওয়ান ওয়ার্ড অ্যান্সার। আর একটা আসে, সেটাকে বলা হয় বিবৃতি বা ব্যাখ্যা। সেখান থেকে একটা বিবৃতি থাকে এবং সেই বিবৃতিটার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে 3টে করে ব্যাখ্যা থাকে। তোমার যেটা সেই বিবৃতিটার জন্য সুইটেবল ব্যাখ্যা বলে মনে হয় সেটাই হচ্ছে সেই বিবৃতিটার উত্তর। ঠিক আছে, তো আর একটা প্যাটার্ন থাকে বিবৃতি এবং তার সাথে ব্যাখ্যা। ওকে, আর থাকে 2 মার্কসের প্রশ্ন এবং 4 মার্কসের প্রশ্ন, যেটা আমাদের চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর সাথে অর হিসাবে বা অথবার হিসাবে আসে। ঠিক আছে, তুমি এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টারের 4 মার্কস অ্যাটেন্ড করতে পারো। ওকে, আর 8 মার্কসের কোনো প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকে না। ওকে, ফার্স্ট সামেটিভেও থাকে না এবং আমাদের ফাইনাল পরীক্ষাতেও কিন্তু 8 মার্কসের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকে না। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে খুব ইজি লাগলো বুঝতে, যে না কোশ্চেন যেভাবে ভাগ করে আমি বললাম, তো তোমরা কিন্তু এটা খাতায় লিখে নেবে। ওকে, তাছাড়াও কিন্তু তোমরা বইতেও পেয়ে যেতে পারো, কিন্তু তোমাদের পড়ার সুবিধার জন্য তোমরা যদি লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর একটা বিষয়, এই চ্যাপ্টার থেকে যেহেতু আমাদের প্রচুর শর্ট কোয়েশ্চেন্স আসার চান্স থাকে, চ্যাপ্টারটা আমরা যত পড়বো তত আমরা বুঝতে পারবো এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন আসে। তো তাই জন্য আমরা টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে প্রথম থেকেই পড়বো। ঠিক আছে, আর তার সাথে সাথেই আমরা যে স্টাডি মেটেরিয়ালটা বা যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিই, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা খুব ভালো করে রেডি করব। ঠিক আছে, তো প্রথম চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা প্রিপারেশনটা একদম মাধ্যমিককে টার্গেট রেখেই করা শুরু করে দেব। তাহলে চলো দেখে নিই এই চ্যাপ্টার থেকে কোন পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। আমরা আজকে যে টপিকটা সিলেক্ট করেছি সেটা একদম এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ এই পার্টটা পড়ে আমরা একটা ধারণা করতে পারবো যে পুরো চ্যাপ্টারটা জুড়ে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা বা পড়াশোনাটা করব। ঠিক আছে, তাই জন্য আমি এই পার্টটার নাম রেখেছি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বা ডাইভার্সিটি অফ মডার্ন হিস্টোরিওগ্রাফি। ঠিক আছে, আচ্ছা তোমরা কি কেউ এই ইতিহাস
চর্চা বা হিস্টোরিওগ্রাফি শব্দটা আগে কোথাও শুনেছো, বা এই শব্দটার মানে কি আমাকে বলতে পারবে? আচ্ছা, আমি বিষয়টা একটু সহজ করে দিই। আমরা ইতিহাস শব্দটার সাথে সবাই পরিচিত, তাই তো? এর ইংরেজিটা হচ্ছে হিস্ট্রি। তো ইতিহাস চর্চা বিষয়টাও খুব মানে ইতিহাসের শব্দটার সাথেই জুড়ে রয়েছে। ইতিহাসে আমরা কি আলোচনা করি? এখানে আমরা কোনো ঘটনা, কোনো ব্যক্তি বা কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তাই তো? আমরা হিস্ট্রি যে ক্লাস 6 থেকে 9 অবধি পড়েছি, কোনো না কোনো ঘটনা পড়েছি, রাজাদের বা রাজা মানে কোনো ব্যক্তিদের সেখানে বিষয় পড়েছি, এবং সামাজিক কোনো বিষয়, কোনো সিস্টেম, কোনো তন্ত্র, কোনো ব্যবস্থা, এগুলো পড়েছি, ঠিক আছে? তো এই যে ঘটনা বলো, কোনো বিষয় বলো, কোনো ব্যক্তিদের নিয়ে আমরা যেখানে আলোচনা অর্থাৎ বিশ্লেষণ বা অ্যানালিসিস এবং তার সাথে সমালোচনা অর্থাৎ যেখানে আমরা ক্রিটিক করছি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যে সার্কেলটার মধ্যে বা যে এরিয়াটার মধ্যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সমালোচনা করি, অর্থাৎ অ্যানালিসিস, বিশ্লেষণ এবং সেই বিষয়গুলোকে বোঝা এবং তার সমালোচনা করি, এই পুরো বিষয়টা আমরা যে ক্ষেত্রটাতে করি সেটাকেই আমরা বলছি ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি। মানে যে ক্ষেত্রে বা যে আবর্তে আমরা ইতিহাসের বিষয়গুলো নিয়ে, ইতিহাসের বিভিন্ন ঘটনাকে নিয়ে আমরা সেখানে আলোচনা পাশাপাশি ভাবে সমালোচনা করি, সেটাকেই আমরা বলছি ইতিহাস চর্চা, ঠিক আছে? এবং ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি যে এখানে অনেক কিছু নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। সমাজের বিভিন্ন রকম বিষয় বস্তু, ছোট বড়, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, এরকম অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা এই ক্ষেত্রটাতে আলোচনা করি। মানে এই ক্ষেত্রটা, এই আলোচনার ক্ষেত্রটা এক সময় খুব ছোট হলেও এই ক্ষেত্রটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু আলোচনার ক্ষেত্রটা বা পরিধিটা আরো বিস্তার হচ্ছে। তো তাই জন্য সমাজের যে বিষয়গুলো আগে ইতিহাস চর্চার মধ্যে ইনক্লুড ছিল না, সেই বিষয়গুলোকেও কিন্তু এখন ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফির মধ্যে ইনক্লুড করে সেগুলোকে অ্যানালিসিস করা হচ্ছে। তাই জন্য ইতিহাস চর্চার পরিধি বিস্তার লাভ করছে। তো এই পরিধি বিস্তার লাভ করছে বলেই কিন্তু আমরা এই ইতিহাস চর্চার মধ্যে এত বৈচিত্র্য বা এত ভ্যারিয়েশন বা এত ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। তো কি বিষয় কি আলোচনা করা হচ্ছে, কোন কোন বিষয়গুলো আগে আলোচিত হতো, কোন কোন বিষয়গুলো নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে, কবে ইনক্লুড করা হয়েছে, কারা ইনক্লুড করেছেন, তারা কি বিষয়, নতুন নতুন বিষয় নিজেদের মতো করে নতুন ভাবে তুলে নিয়ে আসছেন, তো এই সমস্ত বিষয়টাই কিন্তু এই হিস্টোরিওগ্রাফির এই দিকটাই কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারের পড়ার বিষয়। তো আমরা আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মাধ্যমে পুরো বিষয়টা নিয়ে একটা সামগ্রিক ধারণা করার চেষ্টা করব, এবং পরপর এরপর থেকে যে ক্লাসগুলো করব এই চ্যাপ্টারের উপর, তার উপরে আমরা কিন্তু ডিটেলসে আরো অনেক কিছু জানতে পারবো। ওকে, তাহলে চলো আমরা এই আধুনিক ইতিহাস চর্চার মধ্যে কি কি পড়ছে সেটা একটু জেনে নিই। আচ্ছা, আগে ইতিহাস চর্চা যখন করা হতো বা ইতিহাসের ঘটনাগুলো যখন আলোচনা করা হতো, তখন রাজা মহারাজাদের কাহিনী, সমাজের উচ্চবর্গীয়দের জীবনযাত্রা কিরকম ছিল, মানে এলিট ক্লাস পিপল বা রাজ দরবারের কোর্ট পলিটিক্স, রাজাদের যে যুদ্ধ, রাজাদের যে পলিটিক্যাল ভিশন, এগুলো কিরকম ছিল, যুদ্ধের পর সমাজের পরিস্থিতি কিরকম ছিল, নতুন রাজা এসে নতুন ধরনের কি ধরনের ব্যবস্থা চালু করছে, এগুলো নিয়ে আলোচনা করা হতো। এবং তার সাথে সাথে বন্যা, ভূমিকম্প, মহামারী, আমরা দেখেছি যে ব্ল্যাক ডেথ বা প্লেগ, এই ধরনের বিষয়গুলো বা ৭৬-এর মন্বন্তর, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইতিহাস চর্চার আলোচনার মধ্যে থাকতো। কিন্তু
ইতিহাস চর্চা যখন মানুষ আরো উন্নতভাবে বা আরো যখন মডিফাই ভাবে করা শুরু করলো, তখন এইগুলো আলোচনা করার পাশাপাশি দেখলো যে আলোচনা করার মতো সমাজে আরো বহু বিষয় আছে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে লিঙ্ক, ঠিক আছে, মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে একটা বিষয়ের সাথে একটা বিষয় আলোচনা প্রসঙ্গেই চলে আসছে, আমি সেটাকে এড়িয়ে কোন একটা বিষয় কিনা আলোচনা করতে পারছি না। তো এটা করতে গিয়ে দেখা গেল মানুষের পোশাক থেকে শুরু করে মানুষের খাদ্যাভ্যাস সমস্তই কিন্তু এই আলোচনা বা ইতিহাস চর্চার পরিধির মধ্যে চলে আসছে, ঠিক আছে। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা ক্লাস 6-এ যেই পড়াটা থেকে শুরু করেছিলাম বা যে কথাটা থেকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ইতিহাস মানে একটা ধারাবাহিক বিবর্তন বা continuation of evolution। এই ইভলিউশন বা বিবর্তন অর্থাৎ মানুষ যে আগে অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নতি করছে, মানুষের সামাজিক ব্যবস্থা, ভাষা, পোশাক, খাদ্য, মানুষের রুচি, মানুষের সামাজিক অর্থনৈতিক জীবন কাঠামো সমস্ত কিছু যে উন্নতি করছে এবং আগে যেরকম ছিল তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা যে ধারাবাহিক বা কন্টিনিউ ভাবে হয়ে চলেছে, এই বিষয়টাই কিন্তু আমাদের ইতিহাসের আলোচনা করার মূল টপিক, ঠিক আছে। তো এটা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ইতিহাস চর্চা আগে যেভাবে হতো সেই গতানুগতিক বিষয়তেই থেমে থাকলে হবে না, এই বিষয়ের মধ্যে আমাদের নতুন নতুন ধারণাগুলোকেও কিন্তু ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস কথার যে অ্যাকচুয়াল যে মিনিংটা, সেই মিনিংটার সাথেও ইতিহাস চর্চা যেভাবে করা হচ্ছে সেটার মানে উদ্দেশ্যটা কোথাও একসাথে মিশে যাচ্ছে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি যে শব্দটা, সেই শব্দটা মানে ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ যে হিস্ট্রি, এই শব্দটা আসছে, অর্থাৎ শব্দটার অরিজিন হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া। এই গ্রিক শব্দ হিস্টোরিয়ার একটা নিজস্ব মানে আছে, ঠিক আছে। আমাদের যেমন অন্য ওয়াটারে যেমন একটা নিজস্ব মানে আছে, তেমন এই গ্রিক শব্দ হিস্টোরিয়ার একটা নিজস্ব মানে আছে। তো আগে প্রত্যেকটা যে ইংরেজি শব্দগুলো, এগুলোর অরিজিন কিন্তু হতো নয় গ্রিক শব্দ নয় ল্যাটিন শব্দ, ঠিক আছে। কোনো শব্দ যখন দেখবে তার অরিজিনটা নয় সেটা ল্যাটিন নয় সেটা গ্রিক। তো এই হিস্টোরিয়া যে গ্রিক শব্দ, এটা মানে হচ্ছে যত্ন সহকারে কোনো বিষয়কে অনুসন্ধান করা। অনুসন্ধান শব্দটার ইংরাজি কিন্তু হচ্ছে রিসার্চ, ঠিক আছে। অর্থাৎ যত্ন সহকারে মানে কিন্তু তুমি খুব গুছিয়ে সুন্দরভাবে যত্ন করে সেরকম নয়, মানে আমি খুব খুঁটিয়ে, আমি ভীষণ মানে পর্যবেক্ষণ করে আমি যদি কোনো জিনিসকে রিসার্চ করি তখনই সেটা হিস্ট্রি মানে হয়ে যাচ্ছে। এবং তার সাথে হিস্টোর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই দুটো শব্দের মিশেলে যদি আমরা হিস্ট্রি শব্দটার একটা ইংরাজি প্রতিশব্দের একটা বাংলা মানে করি, তাহলে হচ্ছে অতীতের ঘটনা সমূহকে যখন আমরা খুব পর্যবেক্ষণ করে বা খুব অবজার্ভ করে সেটাকে রিসার্চ করি এবং তার মাধ্যমে সেখান থেকে আমরা কোনো নলেজ গ্যাদার করতে পারি এবং সেই নলেজগুলোকে যদি আমরা আমাদের ভবিষ্যতে বা ফিউচারে আমরা রিঅ্যাপ্লাই করতে পারি, তখনই সেটা ইতিহাস পড়ার বা হিস্ট্রি নিয়ে আলোচনা করার, হিস্টোরিওগ্রাফির একটা সার্থকতা লাভ করে বা সেটা হয়ে যায় ইতিহাস চর্চার উদ্দেশ্য বা সেটা মোটো। বুঝতে পারলাম? তাহলে এই হিস্ট্রি বা হিস্টোরি বা হিস্টোর এই শব্দটার সাথেও এই পড়াশোনাটার উদ্দেশ্য জড়িয়ে রয়েছে, ঠিক আছে। হিস্ট্রি শব্দটার মানে কি সেটা তো আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করলাম, এবার আমরা যত পড়বো তত এই শব্দটার কি অন্য মানে হতে পারে বা অন্য কোনো মানে হবে বলে তোমাদের কি মনে হয়, সেটা নিয়ে তোমরা কিন্তু নিজেদের মতো করে ভাবনা চিন্তা করবে, ঠিক আছে। আর সেটা ভাবনা চিন্তা করে আমাকেও বলতে পারো বা ক্লাসের অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে নতুন নতুন কিন্তু অনেক ভাবনাও বেরিয়ে আসতে পারে সেখান থেকে। তো সেই প্র্যাকটিসটা আমরা ক্লাসে করব, কিন্তু এখন আমরা দেখে নেব
ইতিহাস বলতে তৎকালীন বা তখনকার সময়ে বড় বড় ঐতিহাসিক, বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিকরা কি মনে করতে সেই বিষয়, ঠিক আছে। কারণ দার্শনিক বলো বা এরকম ইতিহাসবিদ বা পণ্ডিত মানুষজন বলো, তারা যেভাবে পথ দেখায় আমরা কিন্তু সেই পথ প্রথমে অনুসরণ করা শুরু করি এবং সেই পথে চলতে চলতে যদি আমাদের নতুন কিছু তথ্য পাই বা নতুন কিছু বিষয় আমরা জানতে পারি, তখন সেই পথে আমরা কিন্তু অ্যাটাচ করতে করতে যাই বা সেই পথটাকে আরো বিস্তার করতে করতে যাই নিজেদের মতো করে। কিন্তু আমাদের প্রথমেই সেই রুটটাকে ভুলে গেলে চলবে না। তো সেই শুরুতেই ঐতিহাসিকরা বা বিজ্ঞানীরা কি বলেছেন, ইতিহাসের জনক হিসাবে যাকে আমরা জানি গ্রিক দার্শনিক হেরোডোটাস, তিনি বলেছেন ইতিহাস হলো দর্শনের একটি শাখা বা দর্শন যে বিষয়টা অর্থাৎ ফিলোসফি, সেই ফিলোসফির একটা ব্রাঞ্চ বা একটা শাখা হলো কিন্তু ইতিহাস। অর্থাৎ দর্শনকে আমরা যেভাবে আলোচনা করি সেই আলোচনার মধ্যে ইতিহাসের আলোচনাগুলো কোথাও গিয়ে মিশে যায় বা আলোচনাগুলো কোথাও একদিক থেকে একদিকে বেরিয়ে যায়, ঠিক আছে। ধরো আমরা কোনো ঘটনাকে দার্শনিকভাবে আলোচনা করতে পারি, যেমন হচ্ছে তো কোনো তত্ত্ব, গণতন্ত্র, ঠিক আছে। গণতন্ত্রের একটা দার্শনিক ব্যাখ্যা থাকবে, একটা তার থিওরি থাকবে। তো সেই থিওরিটাকে যারা এই দার্শনিক হবে তারা থিওরিটাকে নিজেদের মতো করে আলোচনা করবেন, কিন্তু সেটা যখন সমাজের উপর অ্যাপ্লাই করা হবে বা সমাজে সেইটা নিয়ে গণতন্ত্র নিয়ে কোনো ঘটনা ঘটবে, তখন সেটা হয়ে গেল ইতিহাস। তাহলে আমার শুরুটা কিন্তু থাকছে দর্শন শাখার মধ্যে। এবার সেটা নিয়ে যখন আমরা আলোচনা করতে পারি, সেটা কখনো যদি আমরা সমাজের উপর অ্যাপ্লাই করি সেটা হয়ে যাবে ইতিহাসের ব্যাপার। সেটা যদি আমরা কোনো একটা, তো সেই গণতন্ত্র বিষয়টা যখন কোনো পলিটিক্যাল হিস্ট্রির উপর অ্যাপ্লাই হবে তখন সেটা হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়। তো প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এভাবে ইন্টারলিঙ্ক, ঠিক আছে। এটাই তিনি বলবার চেষ্টা করেছে। নেক্সট আর একজন লাইবনিজ, তিনি একজন পাশ্চাত্য দার্শনিক ছিলেন, ইনিও ফিলোসফিস্ট ছিলেন। তো ইনি বলেছেন ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ। এখানে ধর্ম বলতে আমরা বর্তমান সময়ে ধর্ম বা রিলিজিয়ন বলতে যেটা বুঝি সেটা কিন্তু নয়। ধর্মকে যখন প্রাচীনকালে বলো বা মধ্যযুগে বলো, ধর্মকে কিন্তু দেখা হতো ল হিসাবে, ঠিক আছে। ধর্ম হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে সমাজকে বা সমাজের মানুষকে অর্গানাইজড ভাবে রাখা যেত, ঠিক আছে। মানে ঠিক যে কাজটা এখন ল, রুলস, রেগুলেশনস এই সব এরা করে, সেই কাজটাই আগে পালন করতো ধর্ম, ঠিক আছে। এই জন্য আমরা যখন বেদ পড়ি বা ধরো কৌটিল্যের অর্থশাস্ত্র পড়ি বা ধরো আমরা অশ্ব ঘোষের বুদ্ধচরিত পড়ি, এগুলো পড়তে গিয়ে আমরা বুঝতে পারবো সেখানে রিলিজিয়াস ফ্যাক্টর নিয়ে যত না আলোচনা করা হয়েছে তার থেকে বেশি কিন্তু সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল প্রবলেম, সোশ্যাল যে পিপলরা আছেন তাদের বিষয়বস্তু নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তাদের কিভাবে ঠিক রাখা যায়, তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়, তারা কি কি করলে সমাজ ঠিক থাকবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই জন্য ধর্ম বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কিছু রুল বা কিছু ল। তো এখানে ইতিহাসকে সেই ল বা ইতিহাসে সেই আইনের মতো করে কিন্তু দেখা হচ্ছে, যার মাধ্যমে সমাজকে খুব ভালো করে সুশৃঙ্খলভাবে সেটাকে বজায় রাখা বা মেনটেন করা যায়, ঠিক আছে। ধর্ম মানে কিন্তু এখন অবশ্যই ঐশ্বরিক যে রিলিজিয়াস স্পিরিচুয়াল ব্যাপার সেই রকম কিন্তু বিষয়টা নয়, ঠিক আছে। নেক্সট আমরা আসবো এই যে ইতিহাস চর্চাটা করছি এর ক্যারেক্টারিস্টিক ফিচার বা বৈশিষ্ট্য মানে ইউনিকনেস কি ছিল সেটা, ঠিক আছে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে ইতিহাস বহমান, যেটা বললাম এটা হচ্ছে কন্টিনিউয়েশনটাই হচ্ছে ইতিহাসের একমাত্র বৈশিষ্ট্য। অর্থাৎ তাকে নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো কালের মধ্যে আবদ্ধ রাখা যায় না, ওকে। মানে ধরো যদি কোনো বিপ্লব, আমরা জানি 1917-তে সোভিয়েত রাশিয়াতে যে সমাজতান্ত্রিক বিপ্লব বা সোশ্যালিস্ট রেভলিউশন হয়েছিল, তার প্রভাব যেমন ভারতে এসে পড়েছিল, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে, তার প্রভাব আমেরিকাতে গেছিল, আমেরিকাতে পড়েছিল, তার প্রভাব আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজ, এই পুরো বিশ্ব তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ড, তাই তো। তো এইভাবে একটা কোনো ঘটনা,
একটা ঘটছে কিন্তু ঘটনাটা রাশিয়ার মধ্যে, কিন্তু এই ঘটনার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রভাব কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কম বেশি করে পড়ছে। হয়তো ভারতে একটু কম পড়ছে কিন্তু আমেরিকাতে একটু বেশি পড়ছে, বা হয়তো আলজেরিয়াতে একটু কম পড়ছে কিন্তু জাপানে একটু বেশি পড়ছে, ঠিক আছে। কিন্তু এই ঘটনাটা যে রাশিয়াতেই ঘটছে বা 1917 সালে ঘটছে বলে সেখানেই সীমিত আছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। ওকে, এর আগে আমরা দেখেছি ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবটা হচ্ছে ফ্রান্সে, কিন্তু তার প্রভাব তখন সমগ্র ইউরোপেই পড়ছে। ইউরোপের মানুষদের মধ্যে আস্তে আস্তে কিন্তু ফরাসি বিপ্লবের একটা চেতনা বা বিপ্লব বেশ সময়কার একটা চেতনা কিন্তু তখন থাকছে, এবং তারপরে কিন্তু তার প্রভাবটা গভীরভাবে সমাজের উপর পড়ে বিভিন্ন রকম ঘটনা, আরো বিভিন্ন রকম চেঞ্জেস ঘটছে। তো এটাই, ইতিহাসের কোনো ঘটনাকে কোনো স্থান বা কোনো সময় দিয়ে কিন্তু সেভাবে বেঁধে রাখা যায় না, ঠিক আছে। এরপর যখন আমরা দেখবো এই চ্যাপ্টারে সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহটা শুরু হচ্ছে ব্যারাকপুর সেনাবাসে মঙ্গল পাণ্ডের হাত ধরে, কিন্তু সেটা কিন্তু অচিরেই দিল্লিতে ছোট করে বিদ্রোহ হচ্ছে, উত্তরপ্রদেশে বিদ্রোহ হচ্ছে, ঝাঁসিতে বিদ্রোহ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু বিদ্রোহটা ছড়িয়ে যাচ্ছে, উপজাতি বিদ্রোহগুলো তাই। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘটনায় একটা জায়গা থেকে শুরু হয়ে বাকি জায়গাগুলোতে কিন্তু ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না। নেক্সট হচ্ছে, কোনো কোনো ঐতিহাসিক আবার বলেছেন যে অনুন্নত জাতিগোষ্ঠী বা নিম্নবর্গের ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়ার কথা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়া, তার মানে আমরা একদম ভূমিকার সময়তেই দেখলাম যে ইতিহাসে মূলত জায়গা করে নিয়েছে রাজা মহারাজারা বা সমাজের উচ্চবর্গীয় মানুষদের জীবনচর্চা বা তাদের কাহিনী। তো সেটা বলতে গিয়ে যারা এই পদ্ধতিতে ইতিহাস চর্চা করছেন তারা তো করছেন, কিন্তু যারা করছেন না তারা বলছেন যে গতানুগতিক এই পদ্ধতিতে তো করলে হবে না, আমাদের তো সমাজের বাকি যারা মানুষ আছে বা সমাজের বাকি শ্রেণীর যারা বিভিন্ন কাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত যে মানুষরা আছে তাদেরকেও এই চর্চার মধ্যে ইনভলভ করতে হবে, তাদের কথারও তাদের অ্যাক্টিভিটিসেরও ইতিহাসের মধ্যে গুরুত্ব রয়েছে। তাই জন্য তাদেরকে নিয়ে আলাদাভাবে যে চর্চাটা শুরু হলো সেটাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হচ্ছে, এবং এটা শুরু হচ্ছে 1960-এর দশকের পর থেকে। এটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, এটাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ, এবং এটা শুরু হচ্ছে রণজিৎ গুহর হাত ধরে, ঠিক আছে। তো এই সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গের ইতিহাস চর্চা কি সেটা নিয়ে আমরা ইন ডিটেলসে ক্লাসে পড়বো, আমি জাস্ট একটা পয়েন্ট তোমাদের কাছে এখানে ডিসকাস করে রাখলাম, ঠিক আছে। এটা নিয়ে ডিটেলসে অনেকটা বলার আছে, তো আমি এখানে বলছি না। নেক্সট এটা যেদিন আমরা ক্লাস করব সেদিন আমরা খুব ডিটেলসে এই নিম্নবর্গের ইতিহাস চর্চা কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তো ইতিহাস চর্চার ক্ষেত্রটা এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়াটা মোটামুটি ভাবে 19 শতক বা 18 সেঞ্চুরি থেকে কিন্তু এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে। উচ্চবর্গীয়দের জীবন চর্চার পাশাপাশি সাধারণ মানুষদের যে সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, কালচারাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা, নারী জাতির ইতিহাসকে আলাদাভাবে দেখা, নারীদের আন্দোলন, নারীদের ভোটাধিকার, নারীদের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তাদের চিন্তা চেতনা অর্থাৎ তাদের কগনিটিভ ব্যাপার যে মানসিক একটা ভাবনা চিন্তা সেগুলো, যুদ্ধ, সামরিক ইতিহাস, সামরিক ইতিহাস বা মিলিটারি হিস্ট্রি এটা বিশেষভাবে আলোচিত হচ্ছে, এবং সেই সাথে যুদ্ধের অস্ত্র শস্ত্র, তার প্রভাব, সেগুলো কি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তার এক্সপেরিমেন্ট, তার ল্যাবরেটরির ওয়ার্ক, রিসার্চ, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু নতুনভাবে আলোচনা করা হচ্ছে। এবং বিষয়গুলো যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে আলাদা নয়, প্রত্যেকটাই কিন্তু একই, ঠিক আছে। মানে সবার সাথে কিন্তু সবার একটা লিঙ্ক বা কানেকশন রয়েছে, এই কানেকশনটাই কিন্তু বজায় রাখা, এটা ইতিহাসের কিন্তু ধারাবাহিকতা, ঠিক আছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা এই ইতিহাস চর্চা করার সোর্সটা কোথা থেকে পাচ্ছি, ঠিক আছে। আমরা এটা দেখেছি যে আমাদের ইতিহাস লিখতে গেলে বা ইতিহাস বুঝতে গেলে তার আর্কিওলজিক্যাল এভিডেন্স বলো বা তার যে স্ক্রিপ্টেড যে মেটেরিয়াল গুলো বলো বা তার লিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটোর গুরুত্বটা কতটা। তো এটা আমরা দেখেছি যখন আমরা প্রাচীন যুগের ইতিহাস চর্চা করছি বা মধ্যযুগের ইতিহাস চর্চা করছি তখন। তো নতুন যুগের ইতিহাস চর্চার সাথে সাথে নতুন যুগের ইতিহাসের এই উপাদানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যে পুরনো যে মেটেরিয়াল গুলো লাগছে সেগুলো ঠিক আছে, কিন্তু নতুন নতুন যে মেটেরিয়াল গুলো ব্যবহার করা হচ্ছে তার মধ্যে এখানে ব্যক্তিদের অন্তিম ইচ্ছাপত্র, যেটাকে আমরা উইল বলি,
আত্মকথা অর্থাৎ অটোবায়োগ্রাফি, স্মৃতিকথা, যেখানে আমরা নিজেদের স্মৃতি নিয়ে লিখে সেটাকে আমরা বই হিসাবে প্রচার বা পাবলিশ করি। চিঠিপত্র, চিঠিপত্র তো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান। সাময়িক পত্র অর্থাৎ নিউজ পেপার, সংবাদপত্র, সাময়িক পত্র মানে সেটা ম্যাগাজিনও হতে পারে বা বিভিন্ন হ্যান্ডবিল, লিফলেট সেগুলো হতে পারে, তার সাথে সাথে সংবাদপত্র। সরকারি নথিপত্র, যেটাকে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট বলি, দলিল, দস্তাবেজ, বিল, বিভিন্ন রকমের মহাফেজখানায় যে আর্কাইভ যে মেটেরিয়াল গুলো থাকে সেইগুলো, ফটোগ্রাফি, ইন্টারনেট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু নতুন ভাবে ইতিহাস চর্চাকে আরো আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। ঠিক আছে, বিভিন্ন রকমের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে আমরা বিভিন্ন ফুটেজ গুলো দেখি বা ফটোগ্রাফি গুলো দেখি, সেটা তো সেই সময় গিয়ে তোলা হচ্ছে, সেগুলো তো চেঞ্জ করা যায় না, সেগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো আমাদের ইতিহাস লেখার ধরন যেমন বদলে যাচ্ছে, মানে অশোক স্তম্ভ থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো থেকে আমরা বুঝতে পারছি অশোক এই ধরনের নির্দেশ দিচ্ছেন, তিনি তার সময় এই সমস্ত ব্যবস্থা চালু করছেন, বা যে তাম্র ফলকগুলো পাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি অগ্রহার ব্যবস্থাতে এই সমস্ত সময় এই রাজা এই জনকে এই জমি দান করছেন। তো এই ইতিহাসগুলো বোঝার জন্য আমাদের এই জিনিসগুলোর ইম্পর্টেন্স যতটা ছিল, বা মুদ্রা খুব গুরুত্বপূর্ণ, কয়েন থেকে আমরা অনেক রকম নতুন নতুন ইতিহাস জানতে পারি বা তথ্য পাই। তো সেই রকমই ইতিহাসের সময়টা যেমন বদলে যাচ্ছে, তেমন কিন্তু ইতিহাসে থেকে খুঁজে পাওয়ার উপাদানগুলো বদলে যাচ্ছে, বা নতুন উপাদানগুলো কিন্তু অনেক বেশি ভ্যালিড হচ্ছে এবং অনেক বেশি দিন ধরে টিকে থাকছে। একটা ফটোগ্রাফি, একটা কোনো ডকুমেন্টস, কোনো দলিল টিকে থাকার, টেকসই হওয়ার কিন্তু সময়টা বেশি হচ্ছে। অর্থাৎ সেই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে সংরক্ষণ করি, যে রেস্টোরেশন করে রাখি, সে কিন্তু অনেক দিন ধরে অনেক নতুন নতুন তথ্যের হদিশ দিতে পারি। ঠিক আছে, তো এই যে তাদেরকে রেস্টোরেশন করে রাখা, সেই এভিডেন্স গুলোকে বারবার করে দেখা, বা ধরো চিঠি, কোন একটা বিষয় নিয়ে চিঠি চালাচালি হচ্ছে, কোনো একটা চিঠির মধ্যেও এই যে বিষয়টা আছে সেই বিষয়টাকে ক্রস চেক করে নেবা। ঠিক আছে, বা কোনো ঘটনাকে কেউ লিখেছে সেটাকে আবার অন্য কোনো একটা লেখার সাথে ক্রস চেক করে মিলিয়ে নেবা। এই করে নতুন একটা হয়তো একটা নতুন কোনো তথ্য উঠে আসছে। তো এইভাবেই যে বিষয়গুলো আলোচনা বা সমালোচনা অর্থাৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে ইতিহাস চর্চাটা কিন্তু নতুন ভাবে শুরু হচ্ছে। আচ্ছা, ইতিহাস চর্চার পরিধি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু রাজ্য, রাজধানী, দেশ বিদেশ নয়, মাইক্রো স্টাডির ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলছি মাইক্রো হিস্ট্রি। ঠিক আছে, এই মাইক্রো হিস্ট্রি করতে গিয়ে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক ইতিহাসের উপর জোর দেওয়া। ঠিক আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ইতিহাস না, পশ্চিমবঙ্গের যে ছোট ছোট অঞ্চলগুলো আছে, রাঢ় অঞ্চল, গঙ্গা সমভূমি অঞ্চল বা বরেন্দ্র অঞ্চল, বা এখন যে নদিয়া, মালদা, হাওড়া, হুগলি, বর্ধমান, প্রত্যেকটা যে ছোট ছোট অঞ্চল, তারও যে ভেতরের অঞ্চলে যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলোকে খুঁজে বার করা, সেগুলোকে নিয়ে পড়াশোনা করা, এবং তার সাথে যে ব্যক্তি বা কোনো ঘটনা জড়িয়ে আছে সেগুলোকে অনুধাবন করা, এই পুরো বিষয়টাই কিন্তু ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তাহলে বুঝতে পারছো, মানে আলোচনার ক্ষেত্রটা যেরকম বিস্তৃত হচ্ছে তেমন কিন্তু ক্ষেত্রটা আরো ডিটেলসে যাচ্ছে, আরো ডেপথে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই আমরা মোটামুটি ভাবে ইতিহাস চর্চার একটা ধারণা কিন্তু করতে পারি, যার উপর ভিত্তি করে আমরা নতুন ভাবে ইতিহাস চর্চার একটা সন্ধান বা হদিশ পেতে পারি। তাহলে আজকে ক্লাস থেকে আমরা অনেক নতুন নতুন ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম। প্রথমেই যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই হিস্টোরিওগ্রাফি শব্দটার অর্থ কি। ঠিক আছে, অর্থাৎ ইতিহাস চর্চা বলতে আমরা আদতে কি বুঝছি। নেক্সট যেটা জানলাম সেটা হচ্ছে এই হিস্টোরিওগ্রাফির বৈচিত্র্য বা ডাইভার্সিটি কি ছিল, মানে এই ক্ষেত্রটার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচিত হচ্ছে। নেক্সট আমরা দেখলাম হিস্ট্রি শব্দটার অর্থ এবং এর সাথে হিস্টোরিওগ্রাফির কানেকশনটা ঠিক কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট আমরা দেখলাম যে এর বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখলাম এর আলোচনা করার কোন কোন উপাদানগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। নেক্সট আমরা দেখলাম অর্থাৎ কি মেটেরিয়াল বা সোর্সেস, এবং তারপরে আমরা দেখলাম এই যে আলোচনা করা হচ্ছে এর বিস্তারটা
কিরকম ছিল, অর্থাৎ আমরা যেটাকে বলছি মাইক্রো স্টাডি বা রিলিজিয়ান আঞ্চলিক চর্চার মধ্যে দিয়ে এই হিস্টোরিওগ্রাফিটাকে শুরু বা হিস্টোরিওগ্রাফিটাকে এর মধ্যে নিয়ে আসা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এখান থেকে খুব একটা বেশি শর্ট প্রশ্ন আসার জায়গা নেই, আমি শুধুমাত্র এই টপিকটা আজকে রেখেছি তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার হবে বলে। নেক্সট দিন থেকে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে, নারীর ইতিহাস, খেলাধুলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাকের ইতিহাস, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো সেইগুলো বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্যই আমি আজকের ক্লাসে ইন্ট্রোডাক্টরি পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে নেক্সট ক্লাসের আগে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে, নাহলে কিন্তু চ্যাপ্টারটা বুঝতে একটু প্রবলেম হবে। যেহেতু নতুন একটা বিষয় তোমরা পড়ছো, হিস্টোরিওগ্রাফি বিষয়টা আগে সেভাবে পড়োনি, তাই জন্য কিন্তু বারবার বলছি তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়বে এবং তার সাথে সাথে আমার ক্লাসটা কিন্তু রিপিটেডলি শুনবে। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে। তোমরা কি জানো আমাদের ভারতে যে বিহার রাজ্য আছে সেখানে মিথিলা অঞ্চলে মধুবনী বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের পেইন্টিং বিশ্ববিখ্যাত। হ্যাঁ, মধুবনী পেইন্টিং তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে। এই পেইন্টিংটা কাপড় থেকে শুরু করে দেওয়াল বা বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের উপরও কিন্তু আঁকা হয়। এটার খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পেইন্টিংটা আঁকেন মূলত সেই গ্রামে বসবাসকারী নারীরা, এবং তারা নিজেদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়বস্তু এই মধুবনী পেইন্টিং এর মধ্যে ফুটিয়ে তোলে। এটা কিন্তু খুব নতুন পেইন্টিং একটা ধারা ভেবো না, মুঘল যুগ থেকে কিন্তু এই মধুবনী পেইন্টিং বা মধুবনী চিত্রকলা প্রচন্ড রকম ভাবে জনপ্রিয় হয়ে আসছে। তাহলে তোমরা যদি এরপরে কখনো মিথিলা অঞ্চলে বেড়াতে যাও, অবশ্যই কিন্তু মধুবনী পেইন্টিং এর কোনো কাজ বা কোনো বিষয় তোমরা কিন্তু দেখবে।